আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। মোহাম্মদ ইউনূস তদারকি সরকারের প্রধান কি শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাবেন বা পালাতে বাধ্য হবেন? কেন পালাতে বাধ্য হবেন? আমি একটি কাহিনীর কথা বলবো আজকে প্রতিবেদনের শেষ পর্বে, কিন্তু তার আগে আজ 16ই ডিসেম্বর, মুক্তিযুদ্ধে জিতে স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার দিন, বিজয় দিবস। সেই বিজয় দিবস পালন করা যাবে না, মোহাম্মদ ইউনূসের সরকার ফতোয়া জারি করেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মুজিবুর রহমানের মূর্তি তো ভাঙাই হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মুজিবুর রহমানের ছবি ঢাকা থেকে নির্মূল করা হবে। অর্থাৎ ইতিহাসকে, অতীতকে অস্বীকার করে একটা জাতি কি এগোতে পারে? আজকে সেই নিয়ে এলাম এই বিশেষ প্রতিবেদনে, যে প্রতিবেদনে কিছু তথ্য ঘাঁটব, পুরনো তথ্য। 1971 সাল মার্চ মাস থেকে যুদ্ধ শুরু হয়েছিল। প্র্যাকটিক্যালি মার্চ মাস থেকে ডিসেম্বরে রক্তক্ষয়ী যুদ্ধের পর একটা পূর্ব পাকিস্তান, আগের নাম, পরিণত হয়েছিল স্বাধীন বাংলাদেশে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই জাতীয় সঙ্গীতটা ছাত্রদল ঘোষণা করেছিল। সেই ইতিহাসে একটু ফ্ল্যাশব্যাকে যাব, কিন্তু আমি অবশ্যই মোহাম্মদ ইউনূস কেন দেশ ছেড়ে পালাবেন সেই ইতিহাসটা দেখাবো। ছোট্ট একটা কাহিনী, সেটা আপনাদের জানানো দরকার। মোহাম্মদ ইউনূসের শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাতে তাকে হবে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে 1971 সাল 2রা মার্চ। ঘটনাক্রমগুলো চট করে একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন হলো। তখন মনে রাখবেন, পূর্ব পাকিস্তান, দেশের নাম পূর্ব পাকিস্তান। সেইখানে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ঠিক 20 বছর বাদে সেই আন্দোলনটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের। তখনও পূর্ব পাকিস্তান, জেনারেল ইয়াহিয়া খান তার নেতৃত্বে পাকিস্তানের একটা অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান। 23রা মার্চ, ঠিক পরের দিন, 1971 সাল, পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমান লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন। যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, যে মুজিবুর রহমানকে এই রাজাকাররা, জামাতরা বাংলাদেশে নির্মূল করার চেষ্টা করছেন, এই মোহাম্মদ ইউনূসের মৌলবাদী মোহাম্মদ ইউনূস শেষ করে দেওয়ার চেষ্টা করছেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন 23রা মার্চ 1971 সাল। ঠিক তারপর সেদিনই ছাত্রদল ঘোষণা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশের। 7ই মার্চ, তার কয়েকদিনের মধ্যে, আমি 1-1.5 মাসের ঘটনা প্রবাহগুলো খুব দ্রুত গতিতে আপনাদের বলছি। 7ই মার্চ 1971 রেসকোর্স ময়দানে সভা করে পাকিস্তানকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন শেখ মুজিবুর রহমান। ঢাকায় এসে দ্রুত পাকিস্তান থেকে চলে এলেন ইয়াহিয়া খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্রুত বাংলাদেশে এসে বৈঠক করতে শুরু করলেন জেনারেল নিয়াজি থেকে শুরু করে সমস্ত মিলিটারি পার্সোনালদের সঙ্গে, যে দ্রুত কন্ট্রোল করতে হবে। বুঝতে পারছেন বাংলাদেশ হাতছাড়া হতে পারে। সেই সময় জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশে এসেছিলেন, মিটিং করলেন এবং প্রস্তুতি নিলেন। ঠিক তার পরপরই 25শে মার্চ, বেশি দিন নয়, 2রা মার্চ থেকে শুরু হয়েছিল আন্দোলনের মূল পটভূমি। আর ঠিক সেই সময় 25শে মার্চ একদম জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশে। যে যেখানে যত বিদ্রোহী আছে সবাইকে আটক করা, নির্মূল করা, হত্যা করা, সমস্ত কিছু। যে ইতিহাস বর্তমান মৌলবাদী মোহাম্মদ ইউনূস ভুলে যেতে চাইছেন, যে ইতিহাস রাজাকার জামাতরা বাংলাদেশে এই মুহূর্তে ভুলে যেতে চেষ্টা করছেন, বিএনপি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই ইতিহাসের শুরু 25শে মার্চ। পূর্ব পাকিস্তান বাংলাদেশকে গ্র্যাব করে রাখার জন্য শেষ পর্যন্ত যুদ্ধে নামলো এবং প্রথম শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে চলে গেল তারা। 25শে মার্চের পর ঠিক 26শে মার্চ সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে যারা মুক্তিযোদ্ধা, তারা স্বাধীন বাংলাদেশের ঘোষণা করলেন এবং সেই স্বাধীন বাংলাদেশের মূল নেতৃত্ব দিলেন, প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ, মুজিবুর রহমানের সহযোগী। তিনি হলেন স্বাধীন বাংলাদেশের, পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানে প্রধানমন্ত্রী হিসেবে যখন স্বাধীনতা পেয়েছিল, শপথ নিয়েছিলেন, সেই সময় স্বাধীন বাংলাদেশের ঘোষণাটা তাজউদ্দিন আহমেদ করলেন। 27শে মার্চ নিজে হাতে লিখে স্বাধীনতার ঘোষণাপত্র ইস্টবেঙ্গল রেজিমেন্ট ছিল পাকিস্তান আর্মির একটা শাখা। মানে তারা পাকিস্তানের কাছে দায়বদ্ধ, রেসপন্সিবল, তারা পাকিস্তান থেকে মাইনে পায়। সেই পূর্ব পাকিস্তানের ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর ছিলেন জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা করলেন মিলিটারির তরফ থেকে, জিয়াউর রহমান। এরপর যেটা হলো, প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ সীমান্তটাকে ওপেন করে দিলেন এবং ইন্দিরা গান্ধী সেই নির্দেশ দিলেন সীমান্ত ওপেন থাকবে। যে কোনো শরণার্থী বাংলাদেশের থেকে যদি চলে আসতে চান, সঙ্গে সঙ্গে তাদের গ্রহণ করা হবে। প্রায় 1 কোটির ওপর শরণার্থী সেই সময় এই ভারতবর্ষ নিয়েছিল। আজকে রাজাকাররা, জামাতরা, বিএনপি, এই মৌলবাদী ইউনূস, এরা ভুলে যাওয়ার চেষ্টা করছে। 1 কোটির ওপর মানুষকে গ্রহণ করেছিল ভারত। না গ্রহণ করলে কি হতো সেদিন ভুলে
মনে রেখেছে, মনে রাখবেন, মনে পড়ে? মোহাম্মদ ইউনূস সাহেব, মৌলবাদী মোহাম্মদ ইউনূস, আমি আপনাকে প্রশ্নটা করছি। আপনাকে পালাতে হবে, আপনাকে রাষ্ট্র ছেড়ে পালাতে হবে। কেন? আমি সেই প্রসঙ্গে আসবো। তারপর যেটা হলো 17ই এপ্রিল মেহেরপুর বৈদ্যনাথ গ্রামটার নাম বৈদ্যনাথ গ্রাম, মেহেরপুরে তাজউদ্দিন আহমেদ তিনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, স্বাধীনতা ঘোষণা করলো বাংলাদেশ 17ই এপ্রিল তারিখটা। রাষ্ট্রপতি হলেন মুজিবুর রহমান, যিনি পাকিস্তান জেলে তখন বন্দী। এরপরে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং 3রা ডিসেম্বর থেকে শুরু হলো মুক্তিযুদ্ধের আন্দোলন। ভারতবর্ষের জেনারেল আরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনী ঢুকে পড়লো বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে 3 থেকে 16 পর্যন্ত 13 দিনের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা পেল। এবং সেই স্বাধীনতা থেকে আজকে মৌলবাদী মোহাম্মদ ইউনূস অস্বীকার করার জন্য কোনো বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কোনোভাবেই কিছুতেই এই বিজয় দিবস পালন করা যাবে না, এই ঘোষণা করছে। কি স্পর্ধা ভাবুন তো। আমি ঠিক এই সময় এই মুহূর্তে মনে হচ্ছে যে তারপরে কাহিনী আপনারা জানেন, মুজিবুর রহমান বাংলাদেশ জেল থেকে ছাড়া পেলেন। 93,000 সৈন্যকে নিয়ে জেনারেল নিয়াজি শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলেন 13 দিনের মধ্যে আত্মসমর্পণ। এই দিন যেদিনকে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সঙ্গে রেখে ইয়াইয়া খানের 93,000 সেনা আমির আবদুল্লাহ নিয়াজি তিনি ছিলেন পাক কমান্ডার জেনারেল, তিনি আত্মসমর্পণ করলেন বাংলাদেশের মাটিতে, ঢাকাতে। এবং সেই দিনটাই আজকের দিন, যে দিনটাকে মৌলবাদী মোহাম্মদ ইউনূস অস্বীকার করার চেষ্টা করছেন এবং তাকে দেশ ছেড়ে পালাতে হবে। কেন সুদখোর মৌলবাদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতে পারে, সেই ইতিহাসে নিয়ে আসছি। 53 বছর আগের একটা ডিসেম্বরের ইতিহাস, সাংঘাতিক ইতিহাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মানচিত্রের সামনে, যে ভারত মানচিত্রে আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যারাবিয়ান সি এটা, এখানে গুজরাট, আর গুজরাটের অদূরে রয়েছে করাচি পোর্ট। 53 বছর আগে এরকমই একটা ডিসেম্বরের রাত, আজকে 16ই ডিসেম্বর 2024, কিন্তু 53 বছর আগে 1971 সালের সেই ডিসেম্বরে যখন পূর্ব পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে, পাকিস্তানের সঙ্গে ভারতের এবং মুক্তিযুদ্ধ বাহিনী লড়াইয়ে নেমে গেছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিম রণাঙ্গনে কি ঘটেছিল সেই ইতিহাসটা একটু মোহাম্মদ ইউনূস, মৌলবাদী সুদখোর মোহাম্মদ ইউনূস এবং তার রাজাকার এবং জামাত বাহিনীকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই ইতিহাসে এলাম। আমি ক্যামেরাম্যানকে বলছি একটু জুম করার জন্য। আপনারা দেখছেন এই করাচি পোর্ট, করাচি বন্দর ছিল প্র্যাকটিক্যালি পাকিস্তানের মূল ঘাঁটি, নৌবহরের ঘাঁটি, এবং এখান থেকেই সমস্ত অস্ত্র রসদ নিয়ে পাকিস্তানের ইয়াইয়া খানের বাহিনী যেতেন পুরো এই একদম অ্যারাবিয়ান সি ক্রস করে বঙ্গোপসাগরে বাংলাদেশ। এটাই ছিল রসদ সরবরাহের মূল জায়গা। ইন্দিরা গান্ধী সেই সময় এটাকে আইডেন্টিফাই করে রেখেছেন, তখনকার যারা মিলিটারি বাহিনী ছিলেন তারাও আইডেন্টিফাই করেছেন যে এখান থেকে মূল সরবরাহগুলো হয়। কেন ভারত রাষ্ট্রের ওপর দিয়ে তো বিমানে করে অত জিনিস সাপ্লাই করা যায় না। 93,000 সৈন্য সেখানে রয়েছে, তার রসদ, তার খাবার এবং তার সমস্ত ইকুইপমেন্ট সমস্ত কিছু পাকিস্তানকে সাপ্লাই করতে হতো। সেই সময় ভারত সরকার একটা ব্যবস্থা নিয়েছিল। ব্যবস্থাটা কি? 3টে মিসাইল বোট এখানে পাঠিয়েছিল। 3টে মিসাইল বোটের নাম কি? আইএনএস বীর, আইএনএস নির্ঘাত এবং আইএনএস নিপাত। বড় যুদ্ধ জাহাজ নয়, 3টে মিসাইল বোট, ছোট ছোট 3টে মিসাইল বোট। এবং সেই 3টে মিসাইল বোটের সঙ্গে ছিল 2টো অ্যান্টি সাবমেরিন করভেট, কাটচাল ও কিলতান। 2টো নাম ছিল কাটচাল ও কিলতান, 2টো অ্যান্টি সাবমেরিন করভেট, এবং তার সঙ্গে ছিল একটা অ্যান্টি ফ্লিট ট্যাঙ্কার। ইউনিটের পোশাকি নাম ছিল করাচি স্ট্রাইক গ্রুপ। ইউনিটের পোশাকি নাম, যে 3টে মিসাইল বোট যাচ্ছিল তার পোশাকি নাম ছিল করাচি স্ট্রাইক গ্রুপ, ইংরেজিতে অপারেশন ট্রাইডেন্ট। এটা এই এন্টায়ার অভিযানটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রাইডেন্ট। আমি কেন বলছি? মোহাম্মদ ইউনূস সতর্ক থাকুন। ভারত সরকার 53 বছর আগে সেই সময়ের সামরিক শক্তিটা একটু ভেবে দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র তখন 7ম নৌবহর বাংলাদেশ উপকূলে পাঠাচ্ছে। বাংলাদেশের ওই পাকিস্তানকে সাপোর্ট করার জন্য ভারতের পাশে তখন মার্কিন যুক্তরাষ্ট্র নেই। তখন ইন্দিরা গান্ধী সোভিয়েত রাশিয়ার সহযোগিতা নিয়ে নিয়েছেন, আর তার মধ্যেই নৌবাহিনীকে মিসাইল বোটকে। এই ইতিহাসটা কিন্তু সেভাবে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আলোচিত নয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে
যখন সেই 53 বছর আগে 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের অবদানকে সুৎখোর মৌলবাদী মোহাম্মদ ইউনুস, জামাত, রাজাকার, বিএনপি এরা অস্বীকার করার চেষ্টা করছেন, সেই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে যে ইতিহাসটা একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। কারণ মোহাম্মদ ইউনুসকে কেন বাংলাদেশ ছেড়ে পালাতে হতে পারে, ভারত বিদ্বেষ ছড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুললে কি হতে পারে আলটিমেট এফেক্ট, সেটা আমি আপনাদের কাছে এখানে ছোট্ট করে ব্যাখ্যা করছি। এ দেখুন, 3টে মিসাইল বোট, করাচি মিশন, করাচি স্ট্রাইক গ্রুপ, এটা খুব সাইলেন্টলি অপারেট করা হয়েছিল ভারত রাষ্ট্রের পক্ষ থেকে। কেউ বুঝতেও পারেনি, পাকিস্তান বুঝতেও পারেনি। আচমকা সেটা একটা রাত, মানে রাত্রি তখন 11:30 হবে, আমি সেই কাহিনীটা আপনাদের কাছে বলছি। পাক নৌসেনার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি, অর্থাৎ পাকিস্তানের যে নৌসেনা তাদের সব থেকে সুরক্ষিত বাহিনী ছিল এই করাচি পোর্টের অঞ্চলে। অদূরে দেখুন গুজরাট দেখছেন, কালো বর্ডার দেওয়া এই অঞ্চলে গুজরাট। অ্যারাবিয়ান সি দিয়ে এই মিসাইল বোটরা করাচি পোর্টের দিকে এগিয়েছিল। 65 সালে এইখান থেকেই আক্রমণ করা হয়েছিল গুজরাট উপকূলে, এবং যাদের দিয়ে পিএনএস খাইবার, যে নৌবাহিনী যুদ্ধজাহাজ, তার নাম ছিল পিএনএস খাইবার। এই পিএনএস খাইবার এই করাচি পোর্টকে প্রোটেক্ট করতো, সে বেশি মুভমেন্ট করতো না, যে করাচি পোর্ট যদি কখনো আক্রান্ত হয় তাহলে এই পিএনএস খাইবার থেকে বিরোধী পক্ষকে নির্মূল করে দেবে। প্রচণ্ড শক্তিশালী, এবং 65 সালে গুজরাট এই পিএনএস খাইবার থেকে গুজরাট উপকূল আক্রমণ করা হয়েছে। 65 থেকে 68 সাল মার্কিন যুক্তরাষ্ট্র এই পিএনএস খাইবারকে সাংঘাতিকভাবে সমৃদ্ধ করেছিল। এই পিএনএস খাইবারকে এড়িয়ে কোনো বিদেশি যুদ্ধজাহাজ করাচি বন্দরের দিকে এগোতেই পারবে না, কেন করাচি বন্দরে তেল এবং সামরিক অস্ত্রের ঘাঁটি ছিল। ফলত সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য পিএনএস খাইবারকে ব্যবহার করা হয়েছিল। এইবার এই পিএনএস খাইবারকে ভারত সরকার, ভারত রাষ্ট্র, ইন্দিরা গান্ধী তখন টার্গেট করেন যে পিএনএস খাইবারের দিকে, অর্থাৎ করাচি বন্দরকে আমাকে আক্রমণ করতে হবে। করাচি বন্দরকে যদি আমি আক্রমণ করতে পারি তাহলে বাংলাদেশের রসদ যাওয়াটা বন্ধ হয়ে যাবে। ওদিকে 7ম নৌবহরকে আটকে দেওয়া হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী পাঠিয়েছেন সেদিকে আটকে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের এই অপারেশনের জায়গাটা আটকে দিতে হবে। পাকিস্তান সরকার কিন্তু টের পায়নি, জেনারেল ইয়াহিয়া খান টের পাননি। খুব সাইলেন্টলি, খুব বড় যুদ্ধজাহাজ পাঠালে পাকিস্তান বুঝতে পারবেন, ফলে স্বাভাবিকভাবে 3টে মিসাইল বোট পাঠানো হয়েছিল যাতে শুধু মিসাইলগুলো থাকে। সেই মিসাইল বোটে যে স্কোয়াড্রন লিডার ছিলেন, সেই ভদ্রলোকের নাম তো আজকে একটু মনে পড়ছে বারবার, বাবরা যাদব। ভদ্রলোকের নাম ছিল বাবরা যাদব। ভদ্রলোক রাত 11:15 নাগাদ একদিন এইরকম একটা ডিসেম্বরের শীতের রাত্রে, তখন এই মিসাইল 3টে যুদ্ধজাহাজ, যে 3টে নামে মিসাইল বোট এর কথা বলেছি, আইএনএস বীর, আইএনএস নির্ঘাত, আইএনএস নিপাত, তার একটি থেকে সঙ্গে রাত 11:15 নাগাদ আচমকা পিএনএস খাইবার থেকে, মানে আইএনএস বীর, আইএনএস নির্ঘাত, আইএনএস নিপাত, এর মধ্যে একটি থেকে এই পিএনএস খাইবার, যেটা দাঁড়িয়ে প্রোটেক্ট করছিল করাচি পোর্টকে, সেইখানে আচমকা আক্রমণ। রাত তখন 11:15, জাস্ট 11:15 আচমকা। তখন পাকিস্তানের করাচি পোর্ট তখন সদাব্যস্ত, মিলিটারি ইকুইপমেন্টস রেডি হচ্ছে, সমস্ত জাহাজগুলো সমরাস্ত্র ভরা হচ্ছে, এবং সেই অস্ত্রগুলোকে পাঠানো হবে বাংলাদেশে বঙ্গোপসাগরের দিকে। ফলে তারা প্রস্তুতি নিচ্ছে সেই সময়, ডিসেম্বর, তখন পুরোদমে 23 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলছে। যে ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুসের সরকার, সেই ইতিহাসটা স্মরণ করাচ্ছি। সেই সময় এখান থেকে সামরিক অস্ত্র বেরোবে, সমস্ত যুদ্ধ জাহাজগুলো তৈরি হচ্ছে। ঠিক সেই সময় আচমকা এই পিএনএস খাইবারকে আক্রমণ করলো, একদম আচমকা হামলার নির্দেশ দিলেন ওই মিস্টার যাদব, স্কোয়াড্রন লিডার যিনি ছিলেন এইখানে, অদূরে দাঁড়িয়েছিলেন, যে পিএনএস খাইবার খুব কাছাকাছি আছে, আচমকা আক্রমণ করো। পিএনএস খাইবার কিছু বুঝে ওঠার আগে, যে কোন দিক থেকে আক্রমণ আসছে রাত 11:15 সময়, বুঝে ওঠার আগে 11:15 থেকে ইন্ডিয়ান টাইমিং অনুযায়ী 11:40, একটু করলে 25 মিনিটস, 25 মিনিট, 53 বছর আগে ভারতের সামরিক সম্ভার কোন জায়গায় ছিল ভাবুন। আজকের দিন তো ছেড়ে দিন, তখন 53 বছর আগে। মোহাম্মদ ইউনুস, কান খুলে শুনুন, যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের বাহিনী, আপনাদের রাজাকার, আপনাদের জামাত বাংলাদেশে কেউ দেখেন, তারা কান খুলে শুনুন। ভারতবর্ষ 53 বছর আগে পাকিস্তান কি করেছিল, যে পাকিস্তানের সাহায্য নিয়ে এখন ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করছেন। তো আচমকা 11:15 আক্রমণ শুরু। 11:40 স্কোয়াড্রন লিডার যাদব নির্দেশ দিলেন স্টপ,
25 মিনিটে তাহলে কি হতে পারে? একটা মিসাইল বোট থেকে 3টে মিসাইল বোট, একটা মিসাইল বোট থেকে আক্রমণ করা হয়েছিল পিএনএস খাইবারকে, একটা যুদ্ধ জাহাজকে। কতটুকু সম্ভব? তার কাছে ইনপুট ছিল, রিপোর্ট ছিল, ভারত থেকে রিপোর্ট চলে গেছে যে পিএনএস খাইবার কিন্তু ডুবছে। পরবর্তীকালে সকালবেলা প্রায় 30 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা করেছিল এই 3টে মিসাইল বোট, আইএনএস বীর, আইএনএস নির্ঘাত, আইএনএস নিপাত। 30 ঘন্টা অপেক্ষা করেছিল। তারপর তাদের কাছে রিপোর্ট পৌঁছলো 200 সৈন্য নিয়ে পিএনএস খাইবার একদম সমুদ্রের মধ্যে ডুবে গেছে। এবং 40 কিলোমিটার, এই করাচি পোর্ট থেকে পিএনএস খাইবারের অবস্থান ছিল 40 কিলোমিটার দূরে। তাদের কিছু করারও ছিল না, তখন করাচি পোর্টে পৌঁছানোর ক্ষমতা ছিল না। রাতের অন্ধকারে 200 সৈন্য নিয়ে পিএনএস খাইবার এই মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এগুলো আমরা ভুলে যাই, কিন্তু স্কোয়াড্রন লিডার যাদব এটা অসম্ভবকে সম্ভব করেছিলেন। এবং এইটা করার পর খুব দ্রুত তিনি ব্যবস্থা নেন যে এইখানে করাচি পোর্টে তখন দাঁড়িয়ে আছে অস্ত্রভর্তি একটি ট্রান্সপোর্ট জাহাজ, ম্যাসিভ অস্ত্রভর্তি। সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দিলেন, আইএনএস নিপাত এবং আইএনএস বীরকে নির্দেশ দিলেন, 3টে মিসাইল বোটের মধ্যে 2টো বোটকে নির্দেশ দিলেন, অ্যাটাক দিস ওয়ান। এবং এই ট্রান্সপোর্ট, মানে আমি বলছি ট্রান্সপোর্ট জাহাজ যেটাতে অস্ত্র ভর্তি ছিল, সেটাও করাচি বন্দরের শেষে ডুবে গেল শেষ পর্যন্ত। আর তারপর নজরদারি জাহাজ, এখানে খুব কাছাকাছি একটা নজরদারি জাহাজ ছিল, দ্যাট ওয়াজ অলসো আইডেন্টিফাইড। ভারতীয় মিলিটারি সেটাকে আইডেন্টিফাই করেছিল। এবং তারপর পিএনএস মুর্তজা তার নাম ছিল। এইখানে তারা খুঁজে বার করছিল ভারতবর্ষে কে কে আক্রমণে আসছে। সঙ্গে সঙ্গে পিএনএস মুর্তজাকে আইএনএস বীরকে দিয়ে আক্রমণ করিয়ে তাকেও ডুবিয়ে দিল সাকসেসফুলি। আইএনএস বীর, আইএনএস নির্ঘাত, আইএনএস নিপাত, অ্যান্টি সাবমেরিন করভেট, কাটচাল, কিলতান, ফ্লিট, ট্যাঙ্কার সবাই মিলে এই অপারেশন শেষ পর্যন্ত ভারতবর্ষের উপকূলে তারা ফিরে এলো। কিন্তু তার আগে একটা কাজ করেছিল, যেটাও বলা দরকার। মোহাম্মদ ইউনূস, সুদখোর মোহাম্মদ ইউনূস, মৌলবাদী মোহাম্মদ ইউনূস, কান খুলে শুনুন। আপনার জামাত, আপনার রাজাকার যারা 16ই ডিসেম্বর দিনটাকে ভোলানোর চেষ্টা করছেন, যারা শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন, যারা টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানকে বিস্তৃত করার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, আপনার কান খুলে শুনে রাখুন। ভারতীয় সেনা ঢুকে গিয়েছিল করাচি পোর্টের মধ্যে। এবং সেখানে গিয়ে করাচি পোর্টের মধ্যে এই অপারেশন ট্রাইডেন্টের যারা কর্তা তারাই পরবর্তীকালে জানিয়েছেন সেখানে যত অয়েল ট্যাঙ্কার ছিল, যেখান থেকে তেল ভরে পাঠানো হতো বাংলাদেশে, সেগুলোকে নির্মূল করে দেওয়া হয়েছিল। সমস্ত অস্ত্র ভাণ্ডারগুলো যেটা করাচি পোর্টে ছিল, সেগুলোকে পর্যন্ত নির্মূল করে দিয়েছিল। পরবর্তীকালে অপারেশনের কর্তারা বলেছেন যে আমাদের উপর নির্দেশ ছিল যে করাচির সাধারণ মানুষ যেন না মারা যায়। ভাবুন, ভারতবর্ষ সেই রাষ্ট্র যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন না, যুদ্ধের জিগির তুলছেন, ইজিলি চেষ্টা করতে পারতো সেই সময় এই এলাকার বৃহৎ অংশকে ধ্বংস করে দিতে, করাচি পোর্টের বাইরের সমস্ত অঞ্চল ধ্বংস করে দিয়ে বেরিয়ে আসতে। না, ইন্ডিয়া গভর্নমেন্ট টুক দ্য ডিসিশন নট টু ডেস্ট্রয় দ্য সিভিলিয়ান্স। অয়েল ট্যাঙ্কার শেষ হলো, সমস্ত অস্ত্র ভাণ্ডারকে শেষ করে দেওয়া হলো, যুদ্ধ জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হলো, দিয়ে 3টে মিসাইল বোট, ছোট ছোট 3টে মিসাইল বোট স্কোয়াড্রন লিডার মিস্টার যাদবের নেতৃত্বে শেষ পর্যন্ত ফিরে এলো। অস্ত্র এবং রসদ পাঠানো বন্ধ হয়ে গেল বাংলাদেশে। আমি ইতিহাসটা বলছি কেন আজকের দিনে দাঁড়িয়ে জানেন? 53 বছর আগে ইন্ডিয়া ডিড ইট, ভারতবর্ষ পেরেছিল এই কাজটা করতে। এই করাচি পোর্টকে নির্মূল করে দিয়ে চলে আসতে পেরেছিল। এবং তারপর জেনারেল ইয়াহিয়া খানের, জেনারেল নিয়াজির শেষ পর্যন্ত আত্মসমর্পণ করা ছাড়া 16 তারিখ কোনো উপায় ছিল না। দিস ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেদিকে হয়েছিল, যেটাকে আজকে অস্বীকার করার চেষ্টা করছেন। নতুন বাংলাদেশ গড়ার গল্প বলছেন না মোহাম্মদ ইউনূস, সুদখোর মৌলবাদী। ইতিহাসটাকে ভুলতে পারবেন? সেদিনকে যদি এই অস্ত্র রণতরী যদি না পাঠানো, আটকান ভারত সরকার সেদিন যদি না আটকাতো, আজকে সম্ভবত কোনোভাবে সম্ভবত স্বাধীন বাংলাদেশ পাওয়া। সেই ইতিহাসকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। আমি বলছি 53 বছর আগে ভারত যদি এটা করতে পারে, আজকে যুদ্ধর জিগির তুলছেন, তো একা মায়ানমার আপনাদের শেষ করে দেবে, ভারতবর্ষকে এগোতে হবে না। আর ভারতবর্ষের বিরুদ্ধে যদি বেশি বাড়াবাড়ি করেন, করাচি পোর্টে সেদিনকে যা ঘটেছিল বাংলাদেশে সেটা ঘটবে। এবং তার রেসপন্সিবিলিটি মোহাম্মদ ইউনূস, আপনার রাজাকার, জামাত, বিএনপি, যারা ওই প্রাক্তন সেনারা, ইনহেলার নেওয়া প্রাক্তন সেনারা যারা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করার গল্প শোনাচ্ছেন, তাঁদের কিন্তু মনে রাখতে হবে একদিন এমন পরিস্থিতি হতে পারে, মোহাম্মদ ইউনূস তো নয় প্লেনে করে প্যারিস পালাবেন, আপনারা বঙ্গোপসাগরে নেমে সাঁতরে কোথায় যাবেন সেই ডেস্টিনেশনও খুঁজে পাবেন না।
বিওয়্যার, সতর্ক হন। 16ই ডিসেম্বর আজ বিজয় দিবসে যে ইতিহাস যে ইতিহাসটাকে আপনারা বিস্তৃত হওয়ার চেষ্টা করছেন, যে কলঙ্কের ইতিহাস আজকে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে তৈরি করছেন, সেই ইতিহাস কিন্তু বড় নির্মম হবে, যেটাতে শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবেই হবে।